মাইক থেকে ট্রেনের ঘোষণা ভেসে আসছে। ভিড়, চায়ের কেটলি শীষ, হুইসেলের শব্দ। প্ল্যাটফর্মের এক কোণে ঘোড়া পায়ে ভর দিয়ে বসে আছে সমীর। তার হাতে পুরনো আছে সামনে ঝুড়িতে বাদাম, ছোলা, মটর, লজেন্স। বাদাম নিন, গরম ছোলা, 5 টাকার লজেন্স। একজন যাত্রী থামে। আরে দাদা, পায়ে কি হয়েছে? অনেক বছর আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন থেকেই পা চলে না। সেই দিন থেকেই স্টেশনই আমার সম্বল। যাত্রী কিছু কিনে চলে যায়। সমীর আকাশের দিকে তাকায়। হে ভগবান, আজ ভালো ব্যবসাটা হয়ে যাক। অনিতার শরীরটাও যে ভালো নেই কো, 6 মাস হয়ে গেল সুস্থ হলো না। এই সময় অন্যদিকে ট্রেন ঢুকতেই হুড়োহুড়ি শুরু হয়। গর্ভবতী অনিতা কুড়ির লাল কাপড় কাঁধে জড়িয়ে দৌড়ে যায়। কুলি লাগবে? ব্যাগ দেবেন, আমি নিয়ে যাব। একজন যাত্রী ভারী একটা বড় ট্রলি ব্যাগ আর একটা মাঝারি ব্যাগ দেখায়। এটা প্ল্যাটফর্ম 5-এ নিয়ে যাবে। হ্যাঁ বাবু, দিন। সে ট্রলি ব্যাগটা কষ্ট করে হাতে ঠেলা গাড়িতে তুলে নেয়, আর মাঝারি ব্যাগটা মাথায় নিয়ে ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে ব্যাগ দুটো বয়ে নিয়ে যায়। কখনো বেশি হলে হাত ঠেলা গাড়ি টেনে নিয়ে যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সমীর দূর থেকে দেখে উদ্বিগ্ন হয়। লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে এগোয়। অনিতা, একটু সাবধানে, তোমার শরীর ভালো নেই। তুমি বসো, তোমারও কষ্ট কম নয়। আজ 2টো ট্রেন বেশি, কিছু টাকা জমলে ভালোই হবে। আমি চাই না আমাদের বাচ্চার দেখাশোনা এইভাবে হোক। কষ্ট নয় গো, এটাই লড়াই আমাদের সন্তানের জন্য। ব্যাগগুলো 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আসার পর অনিতা হঠাৎ মাথা ঘুরে বসে পড়ে। সমীর তড়িঘড়ি করে পাশে বসে। আশেপাশের লোকজন এগিয়ে আসে। জল, কেউ একটু জল দাও। এক চায়ের দোকানি জল দেয়। অনিতা ধীরে ধীরে সেরে ওঠে। বৌদি, এই অবস্থায় এত ভারী কাজ করবেন না। না করলে ঘরের উনুন কিভাবে চলবে দাদা? সমীর তার হাত ধরে। আজ আর কাজ নয়, থাক, যা কাজ করার আমি করে নেব। তুমি পারবে তো? আমি খোড়া হতে পারি, কিন্তু আমি হাল ছাড়ব না। সূর্য ডুবছে, প্ল্যাটফর্ম ফাঁকা হচ্ছে। সমীরের ঝুড়ি প্রায় খালি। অনিতা পাশে বসে। আজ মন্দ হলো না, তাই না? হ্যাঁ, দেখো, আমাদের সন্তান পড়াশুনো করে অনেক বড় হবে, আমাদের মতন প্ল্যাটফর্মে পড়ে থাকবে না। ট্রেন ঢোকে, হুইসেলের শব্দ, মানুষের ভিড়। এক আধুনিক পোশাক পরা মেয়ে ট্রেন থেকে নামে। হাতে মোবাইল, পাশে বিশাল সুটকেস। প্ল্যাটফর্ম 3-এ সাবধানে নিয়ে যাও, খুব দামি জিনিস আছে। অনিতা কষ্ট করে বড় ব্যাগটা মাথায় তোলে। ধীরে ধীরে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই তার মাথা ঘুরতে শুরু করে। সারাদিন কাজ করেছি, শরীরটা কেমন যেন লাগছে। হঠাৎ টলমল করে পড়ে যায় প্ল্যাটফর্মে। ব্যাগটা পাশে পড়ে থাকে। চারিদিকে লোকজন চমকে ওঠে। একে এভাবে কাজ করো? পারো না তো এসেছো কেন? এই অবস্থায় প্রেগনেন্ট হয়ে কাজ করার কি দরকার? গরিব লোক যত সব, দায়িত্ব জ্ঞান নেই একটু। চারপাশের লোকজন জড়ো হয়। কেউ কেউ ফিস ফিস করে। হ্যাঁ গো, বউটা তো বোধহয় 6 মাসের, এত ভারী জিনিস। সারাদিন রোদে কাজ করে, শরীর তো খারাপ হবেই। সমীর দূর থেকে দেখে লাঠিতে ভর দিয়ে দ্রুত এগিয়ে আসে। অনিতা, কি হলো তোমার? সে অনিতাকে তুলে বসায়। একজন জল দেয়। অনিতা ধীরে ধীরে চোখ খোলে। কিছু না, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছি, তাই পড়ে গেছি। তাহলে কাজ করতে আসো কেন? নিজের শরীরের খেয়াল নেই? সমীর শান্ত কিন্তু দৃঢ় গলায় কথা বলে। দিদি, জানো তো, পেটের দায় বড় দায়, কিন্তু আমরা গরিব হতে পারি, তবে কাজ করতে আমরা লজ্জা পাই না। ও আমার স্ত্রী, আমাদের সন্তান আসছে, কাজ না করলে বাড়িতে উনুন জ্বলবে না যে। চারপাশে নীরবতা নেমে আসে। কয়েকজন লোক মেয়েটির দিকে কটমট করে তাকায়। মেয়েটা সারাদিন পরিশ্রম করে, একটু মানবতা দেখান। আধুনিক মেয়েটি অপ্রস্তুত হয়ে যায়। ধীরে ধীরে নরম স্বরে কথা বলে। আমি বুঝতে পারিনি। এই নিন পুরো ভাড়া, আর একটু বেশি রাখুন, ক্ষমা করবে। অনিতা মাথা নিচু করে। আমার ভিক্ষা চাই না দিদি, শুধু কাজের দাম দেয়াই যথেষ্ট।
সমীর অনিতার হাত ধরে। দুজন ধীরে ধীরে সরে যায়। সন্ধে, প্ল্যাটফর্মের শেষ মাথা, স্টেশনের রেলিং ঘেঁষে ত্রিপল টাঙানো ছোট্ট একটি ঝুপড়ি। ভেতরে মাটির উপর চাটাই, এক কোণে পুরনো উনুন আর স্টোভ। সমীরের বুড়িমা দরজার দিকে তাকিয়ে বসে আছেন। দূরে ট্রেনের শব্দ ধীরে ধীরে কমে আসছে। এই সন্দেহ পেরিয়ে গেল, এখনো ফিরল না ওরা। হে ঠাকুর, আমার ছেলে বৌমার যেন ভালো হয়। এই প্ল্যাটফর্মই এখন আমাদের ঘর। হঠাৎ ত্রিপলের বাইরে পায়ের শব্দ হয়। মা, দরজা খোলো, আজ অনেক জিনিস এনেছি। বুড়িমা তাড়াতাড়ি উঠে ত্রিপল সরান। অনিতা হাত ভর্তি থলে, চাল, ডাল, আটা, সবজি। পেছনে সমীর লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে ঢুকছে। আয় রে মা আয়, আজ তো দেখছি পুরো বাজারই তোরা করে এনেছিস। হ্যাঁ মা, আজ ভগবানের কৃপায় খুব ভালো ব্যবসা হয়েছে, তাই ভাবলাম বাড়িতে যা যা লাগবে সব নিয়ে আসি। অনিতার জন্য ফল এনেছি, ওর শরীরে এখন এসব দরকার। আমার ছেলে খোঁড়া হতে পারে, কিন্তু মনটা সোনার। আর বৌমা তো লক্ষ্মী মেয়ে, এই অবস্থাতেও সারাদিন খেটে যায়। মা, এসব বলো না, সংসার তো সবার। আজ ভালো রোজগার হয়েছে, তাই চাল, ডাল, আলু, টমেটো সব এনেছি। কতদিন পর এত কিছু বাজার করে আনলাম। ঝুপড়ির ভিতরে কিছুক্ষণ পর অনিতা তাড়াতাড়ি স্টোভ জ্বালায়। আগুনের আলোয় ছোট্ট ঘরটা উজ্জ্বল হয়ে ওঠে। সে বসে সবজি কাটতে থাকে। সমীর পাশে বসে থলে গুছিয়ে রাখছে। শোনো অনিতা, আজ এই মেয়েটার কথায় তুমি খুব কষ্ট পেয়েছো, আর আমি কিচ্ছু করতে পারিনি। কষ্ট তো লাগে, কিন্তু তার চেয়েও বড় আমাদের দায়িত্ব। লোকের কথা শুনে ভেঙে পড়ি, তাহলে কি এই ছোট্ট মানুষটার ভবিষ্যৎ গড়বে? সে নিজের পেটের দিকে তাকিয়ে মৃদু হাসে। মা, আমি চাই না আমার বাচ্চা আমাকে এই লাঠির সাহায্যে হাঁটতে দেখুক। আমি চাই সে পড়াশুনো করুক, স্কুলে যাক, আমার মতন প্ল্যাটফর্মে বসে যেন বাদাম না বেচে। সেই জন্যই তো আমরা লড়ছি। ঝুপড়ির ভিতরে ভাতের গন্ধ ছড়িয়ে পড়েছে। ডাল হচ্ছে, কড়াতে সবজি ফুটছে, বাইরে ট্রেনের শব্দ। আজ অনেক দিন পর আমরা আবার পেট ভরে খাবো। চলো সবাই হাত ধুয়ে বসো। তিনজন মাটিতে বসে খেতে শুরু করে। সকালবেলা ব্যস্ত প্ল্যাটফর্ম, ঘোষণার শব্দ, চায়ের হাঁক, মানুষের ভিড়। অনিতা লাল কাপড় কাঁধে জড়িয়ে কুলির কাজ শুরু করেছে। কুলি লাগবে? ব্যাগ দেবেন, আমি নিয়ে যাব। সে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে, কখনো মাথায়, কখনো হাতে ঠেলা গাড়ি ঠেলে। কপালে ঘাম, মুখে ক্লান্তি। অন্যদিকে সমীর এক কোণে বসে বাদাম, ছোলা, মটর, লজেন্স বিক্রি করছে। বাদাম নিন, গরম ছোলা। দূর থেকে অনিতার দিকে তাকিয়ে, এইভাবে আর কতদিন চলবে? ওর শরীরটা যে দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। দুপুরবেলা রোদের তাপ। অনিতা ক্লান্ত হয়ে প্ল্যাটফর্মের এক কোণে বসে পড়ে। একটু বসি, তারপর কাজ। তখনই ট্রেন আসে। হুইসেলের তীব্র শব্দ। অনেক যাত্রী একসাথে নামে। আরে কুলি, ব্যাগটা নিয়ে যা। অনিতা উঠে দ্রুত তার দিকে যায়। দেবেন বাবু, কোথায় নিয়ে যাব? বাইরের ট্যাক্সি স্ট্যান্ডে। খুব সাবধানে নিয়ে যাও কিন্তু, ভারী আছে। দেখা যায় তার কাছে কয়েকটা বড় ভারী ব্যাগ। অনিতা কষ্ট করে একটা বড় ব্যাগ মাথায় তুলতে যায়। তার শরীর কাঁপছে। পারতেই হবে, সংসারের জন্য। হঠাৎ তার হাত ফসকে যায় এবং ব্যাগটা মাটিতে পড়ে যায়। আরে এটা কি করছো? কাজ করতে পারবে না তো এসছো কেন? এরম গর্ভবতী অবস্থায় কেউ কাজ করতে আসে নাকি? এই গরিব লোকগুলোর কোনো কাণ্ডজ্ঞান নেই। চারিদিকে লোকজন তাকিয়ে থাকে, কেউ কিছু বলে না। অনিতা মাথা নিচু করে দাঁড়িয়ে। বাবু, সারা দিন কাজ করে শরীর খুব ক্লান্ত, তাই হাত থেকে পড়ে গেল, ইচ্ছা করে করিনি। অজুহাত দিচ্ছ? তোমাদের মতন লোকের জন্যই এত সমস্যা। ঠিক তখনই এক আধুনিক পোশাক পরা মেয়ে এগিয়ে আসে। হাতে অফিস ব্যাগ, মুখে দৃঢ়তা। একটু থামবেন? সে অনিতাকে ধরে দাঁড় করিয়ে দেয়। আপনি এত বড় মানুষ হয়ে একটা অসহায় মহিলাকে অপমান করছেন। দেখতে পাচ্ছেন না উনি গর্ভবতী? সারাদিন খেটে খাচ্ছেন, ভিক্ষে তো করছেন না। আমি তো শুধু এইটুকুই বলেছিলাম, কাজ না করতে পারলে করো কেন।
ভুল তো সবারই হতে পারে, তার মানে এই নয় যে আপনি তাকে এভাবে ছোট করবেন। চারপাশে লোকজন গুঞ্জন শুরু করে। সমীর দূর থেকে সব দেখে লাঠি নিয়ে এগিয়ে আসে। ঠিক আছে, না হয় আমি একটু বেশি রেগে গেছিলাম। এই নাও, ব্যাগটা ঠিক করে ওঠাও। আর এই নাও তোমার কষ্টের এক্সট্রা টাকা। বাবু, কাজের যা দাম সেটাই দিন। আধুনিক মেয়েটি মৃদু হেসে অনিতার কাঁধে হাত রাখে। আপনি শক্ত থাকুন, আপনার লড়াই একদিন সফল হবেই। ট্রেনটি ধীরে ধীরে স্টেশন থেকে ছাড়ে। প্ল্যাটফর্মে আবার ব্যস্ততা কমে আসে। লোকটির সঙ্গে তর্কের পর পরিবেশ কিছুটা শান্ত হয়। আধুনিক মেয়েটি অনিতার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার চোখ বড় হয়ে যায়। অনিতা, তুই অনিতা না? অনিতা চমকে তাকায়। কয়েক সেকেন্ড স্থির দৃষ্টি। সুরভি, তুই সুরভি? দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে, তারপর আবেগে জড়িয়ে ধরে। এত বছর পর আমি তোকে প্রথমে চিনতেই পারিনি। তোর এই অবস্থা কি করে হলো রে? জীবন সবার জন্য সময় নয় সুরভি। বিয়ের পর থেকেই এই লড়াই শুরু হয়ে গেছে। তারপর সংসার, দরিদ্রতা, এখন এই প্ল্যাটফর্মই আমাদের ঠিকানা। তোরা কোথায় থাকিস? পাশেই? এই তো প্ল্যাটফর্মের একদম শেষে, স্টেশনের গায়ে একটা ছোট ঝুপড়ি। আমি আজই তোর বাড়ি যাব। এতদিন পর তোকে পেয়েছি, না দেখে ছাড়বই না। না রে, আমাদের ঘর খুব ছোট, তোর অভ্যাস নেই। বন্ধুর ঘর ছোট হয় না অনিতা, মনটাই বড় হয়। চল। সমীর একটু অস্বস্তি নিয়ে চুপ করে থাকে। অনিতা তার দিকে তাকায়। সমীর নীরবে মাথা নাড়ে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে ঝুপড়ির সামনে ত্রিপল টাঙানো ছোট্ট একটা ঘর, পাশে রেল লাইন। তোরা এখানে থাকিস? হ্যাঁ, এটাই আমাদের ঘর। তারা ভেতরে ঢোকে। অনিতা একটা ছোট টুল এগিয়ে দেয়। এই নে, বস। সুরভি টুলের উপর বসে। এক কোণে উনুন আর কিছু বাসনপত্র। বুড়িমা ভেতর থেকে বেরিয়ে আসেন। কে বৌমা? মা, এ আমার ছোটবেলার বান্ধবী সুরভি। নমস্কার কাকিমা। সুখে থাকো মা, এতদিন পর বন্ধুর খোঁজ পেলি, তাই না? সমীর লাঠিতে ভর দিয়ে ভেতরে ঢোকে। এ আমার স্বামী সমীর। নমস্কার দাদা। নমস্কার। সুরভির চোখ পড়ে সমীরের পায়ের দিকে। দাদা, আপনার পায়ে কি হয়েছে? কিছুক্ষণ নীরবতা। সমীর শান্ত গলায় বলে, বছর কিছু আগে কাজ থেকে ফেরার সময় একটা সর্বনাশ হয়। ট্রাকের ধাক্কা। তখন থেকেই একটা পা চলে না। আমি ঠিকঠাক কাজও করতে পারি না, তাই ওই স্টেশনে বসে ছোলা বাদাম বেচি। এত কষ্ট, তবুও তোদের মুখে কোনো অভিযোগ নেই। অভিযোগ করে কি লাভ বল? আমাদের বিয়ের পর এই দুর্ঘটনা, তারপর চিকিৎসাতে সব শেষ, সব রকম আয় বন্ধ হয়ে যায়। তখন আমরা ভাড়া বাড়ি ছেড়ে এই প্ল্যাটফর্মে চলে আসি। আমি কুলির কাজ করি, ও বাদাম বেচে, আর এইভাবেই চলছে। ত্রিপলের ঘরের ভেতর বাইরে ট্রেনের শব্দ। সুরভি টুলে বসে আছে অনিতার সামনে। সমীর আর বুড়িমা একপাশে চুপচাপ শুনছে। মনে আছে অনিতা, আমাদের স্কুলের দিনগুলো? ক্লাসরুমের শেষ বেঞ্চটা, যেখানে আমরা দুজন একসাথে বসতাম। অনিতার চোখে হালকা হাসি ফুটে ওঠে এবার। কি করে ভুলি? তুই ছিলি স্কুলের সবচেয়ে ধনী মেয়ে, নতুন ব্যাগ, নতুন জুতো, রঙিন পেন, আর আমি মধ্যবিত্ত সংসারের মেয়ে। তবু আমাদের বন্ধুত্বে কোনোদিন ফারাক পড়েনি। স্কুল প্রাঙ্গণ, কয়েক বছর আগে। স্কুলের মাঠে টিফিনের সময়। ছোটবেলার সুরভি, পাশে অনিতা ইউনিফর্মে। এই অনিতা, আজ মা পাস্তা বানিয়েছে, তুই খা। তুই না থাকলে আমি এসব কোনোদিন খেতাম নাকি? এই নে, আমার মায়ের তৈরি আলুর চপ। দুজনে একসঙ্গে টিফিন ভাগ করে খায়। ক্লাসরুমে দুজন পাশাপাশি বসে কথা বলছে। বলতো, আমরা বড় হয়ে কি হব? আমি চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। আর তুই? আমি অনেক দূরে পড়তে যাব, বড় কিছু হব। দুজন হাত ধরে হাসে। স্কুলের শেষ দিন, বিদায়ের দিন। স্কুলের গেটের সামনে সুরভির গাড়ি দাঁড়ালো। তার পরিবার বাইরে পড়তে পাঠাচ্ছে। আমি পড়তে বাইরে যাচ্ছি, তুই আমাকে কোনোদিন ভুলিস না। তুই অনেক বড় হবি, আমি এখানেই থাকবো।
তবু আমাদের বন্ধুত্ব থাকবে, তাই তো? গাড়ি দূরে চলে যায়। অনিতা একা দাঁড়িয়ে থাকে। ঝুপড়ির ভেতরের বর্তমান সময়। তারপরে আমি বাইরে চলে গেলাম। নতুন শহর, নতুন জীবন, ধীরে ধীরে যোগাযোগ হারিয়ে গেল। আর তুই পড়াশুনো ছেড়ে দিলি? বাবার অসুখ, সংসারের অভাব, পড়া ছেড়ে দিতে হলো, তারপর বিয়ে, আর এভাবেই নতুন জীবন শুরু। এত বছর পর আবার দেখা, ভাবতেই পারিনি এভাবে হবে। কিন্তু একটা কথা জানিস, আমাদের বন্ধুত্বটা আমার মনে আগের মতোই আছে। হ্যাঁ রে, সময় বদলেছে, জীবনও বদলেছে। অনিতা, তোকে আর এই অবস্থায় কুলির কাজ করতে হবে না। শোন, আমার বাবার চেনা একটা মহিলা সমিতি আছে। ওখানে সাধারণ মেয়েরা সেলাইয়ের কাজ করে, হাতে নানা রকমের কাজ শেখে। ব্যাগ বানানো, এমব্রয়ডারি, ড্রেস তৈরি, বসে বসেই কাজ করা যায়, আর ভালো টাকাই ইনকাম হয়। তুই কাল থেকেই সেখানে কাজ করবি। অনিতা অবাক হয়ে তাকিয়ে থাকে। সত্যি আমাকে ওরা নেবে? আমি তো অনেক দিন পড়াশোনা করিনি। কাজ শিখতে ডিগ্রি লাগে না রে, ইচ্ছে লাগে। আর তোর ইচ্ছেও আছে আর পরিশ্রমও আছে। সমীর সব চুপচাপ শুনছিল। সুরভি এবার তার দিকে তাকায়। আর দাদা, আপনার জন্যও ব্যবস্থা আছে। আমাদের চেনা একটা এজেন্সি আছে, ওখানে সিকিউরিটি গার্ডের কাজ আছে। দিনে নির্দিষ্ট সময় ডিউটি, খুব বেশি শারীরিক কষ্টও নেই। এই পা নিয়ে সারাদিন প্ল্যাটফর্মে বসে কষ্ট করতে হবে না। সত্যি বলছেন? আমি করতে পারবো? অবশ্যই পারবেন। আপনার দরকার শুধু একটা সুযোগ। আর একটা কথা, এই ঝুপড়ি তোরা ছেড়ে দে, তোরা ওখানে থাকবি। পরিষ্কার ঘর, জল, বিদ্যুৎ সব আছে। এটা শুনেই অনিতা দ্রুত উঠে দাঁড়ায়, চোখে তার জল। সত্যি আমাকে কুলির কাজ আর করতে হবে না? বসে বসে কাজ করলেও টাকা পাবো? হ্যাঁ রে পাগলি, অবশ্যই পাবি। তোর মতো পরিশ্রমী মেয়ের অভাব ওখানে। সমীর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, লাঠিতে ভর দিয়ে। আমি সত্যিই কাজ পাবো, আর একটা বাড়িও পাবো আমরা? হ্যাঁ দাদা, এটা কোনো দয়া নয়, এটা আমার বন্ধুর প্রতি আমার দায়িত্ব। তোমরা নতুন করে শুরু করবে। বুড়ি মা চোখে জল নিয়ে হাত জড়ো করেন। মা, তুই সুখে থাকিস, ভগবান তোকে অনেক বড় করুক। আজ মনে হচ্ছে আমার নাতির ভাগ্য খুলে গেল। ঝুপড়ির ভেতর চারজন একসঙ্গে দাঁড়িয়ে। বাইরে ট্রেনের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। পরের দিন সকাল, পুরনো গেস্ট হাউস। একটি শান্ত পরিষ্কার ছোট গেস্ট হাউস। জানালা দিয়ে রোদ ঢুকছে। অনিতা, সমীর ও বুড়িমা কয়েকটা পুরনো ব্যাগ খুলে জিনিসপত্র গোছাচ্ছে। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। এতদিন পরে মাথার ওপর পাকা ছাদ। হ্যাঁ মা, মনে হচ্ছে সত্যিই নতুন করে শুরু করছি। আজ প্রথম মনে হচ্ছে আমি কারুর উপরে কোনো বোঝা নই। একটা সুযোগ আছে, কাজ আছে। তিনজন একে অপরের দিকে তাকিয়ে হাসে। কিছুদিন পর নতুন জীবন। সমীর ইউনিফর্ম পরে গেটের সামনে দাঁড়িয়ে। বুকে সিকিউরিটি ব্যাজ জ্বলজ্বল করছে। হ্যাঁ, অনেকদিন পর মনে হচ্ছে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। মহিলা সমিতির ঘর। কয়েকজন মহিলা সেলাই মেশিনে কাজ করছে। অনিতা মন দিয়ে সেলাই করছে। সমিতির দিদি বললেন, অনিতা, তোর হাত খুব ভালো, এই ডিজাইনটা তুই কর। ধন্যবাদ দিদি, শিখতে পারছি, এটাই বড় কথা। ধীরে ধীরে সময় কেটে যায়। গেস্ট হাউসের ঘর, ছোট্ট টেবিল, পর্দা, পরিষ্কার বিছানা। বুড়িমা সন্ধ্যার প্রদীপ জ্বালাচ্ছেন। এখন সংসারটা বেশ ভালোভাবেই চলছে রে। মাসের শেষে হাতে কিছু টাকাও থাকছে। এই সবই ওই সুরভির জন্য হয়েছে। আর আমাদের এই ছোট্ট অতিথির জন্যেও। ও আসার আগেই সব ঠিক হয়ে যাচ্ছে। অনিতার পেট এখন বেশ বড়, হাঁটতে তার কষ্ট হয়। সময় এগিয়ে আসে। ডেলিভারির আগে অনিতা বিছানায় বসে আছে, একটু ক্লান্ত, তবু মুখে শান্তির হাসি। দরজায় কলিং বেল বাজে। কেমন আছিস রে অনিতা? ভালো আছি, একটু ক্লান্ত লাগে শুধু। শোন, একটা কথা পরিষ্কার করে বলছি, আমার বন্ধু অনিতার বাচ্চা জন্মানোর সব দায়িত্ব আমার। ডাক্তার, হাসপাতাল, সব ব্যবস্থা আমি করব, তোরা কোনো চিন্তা করবি না। আজ তুমি না থাকলে হয়তো ওই প্ল্যাটফর্মেই আমরা পড়ে থাকতাম। বন্ধুত্ব মানে শুধু স্মৃতি নয়, বন্ধুত্বর মানে হলো পাশে থাকা। বুড়ি মা হাত তুলে আশীর্বাদ করেন।
মা রে, তোর মঙ্গল হোক। তুই আমাদের জীবনে আলোর মতো এসেছিস। অনিতা ধীরে ধীরে বিছানায় হেলান দিয়ে বসে, মুখ শান্ত, সুখের হাসি। জানালার বাইরে নরম রোদ।